সহযোগী দল বর্তমান সময়ের আন্দোলন সংগ্রামে যারা আমরা অনেকটা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করছি, তাদের পক্ষ থেকে মূলত বিদ্যুতের বিলের ব্যাপারে সাধারণ মানুষ যে ভয়ঙ্কর অসুবিধার মধ্যে আছেন গত 2-2.5 মাস ধরে, সেই বিষয়টিকে নিয়ে আমাদের আগামী কর্মসূচির কথা বলার জন্য যেমন দেখেছি, তেমনি এই প্রশ্নে আমাদের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ভাবনা চিন্তা সেটাও সংবাদ মাধ্যমে বলবার জন্য আমরা আজকের সাংবাদিক সম্মেলনে আপনাদের আমন্ত্রণ করেছি। আপনারা ইতিমধ্যে এটা অবগত আছেন যে মার্চ মাসের 22-23 তারিখের পর থেকে এবছর আমাদের করোনা জনিত কারণে যে লকডাউন করা হয়, সেই লকডাউনের পর সাধারণ মানুষ বিভিন্ন দিক থেকে একটা বড় অসুবিধার মধ্যে আছে এবং আমরা যেমন নিচের দিকের মানুষ বলতে সাধারণভাবে যা বুঝি, তার বাইরেও একটা বড় অংশের মানুষ তারা ধারাবাহিকভাবে কর্মক্ষেত্রে যুক্ত হতে না পারা, কর্মক্ষেত্র থেকে অপসারিত হওয়া, আয় সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হওয়া, এই সমস্ত পরিস্থিতিতে সাধারণভাবে মানুষের উপর একটা ভয়ঙ্কর কঠিন সময় চলেছে। এ বাদে স্বাস্থ্য ব্যবস্থা ইত্যাদি বিষয়ে বোঝাপ্রাপ্ত মানুষ আছেন, আশঙ্কিত কিন্তু এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে সাধারণভাবে আমরা অনেকগুলো ক্ষেত্রে দেখলাম যারা দেশ চালান, সরকার চালান, সংস্থা চালান, ব্যবসা চালান, তাদের মালিকদের পক্ষ থেকে এই সময়কালটাকে ব্যবহার করা হচ্ছে অনেক আগে থেকে যে সমস্ত আক্রমণ সাধারণ মানুষের উপর নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছিল, যেগুলো সাধারণ মানুষের আন্দোলন সংগ্রাম প্রতিবাদ বিরোধিতার জন্য তখনই নামিয়ে আনা যায়নি সবটা, সেই কার্যক্রম ভয়ঙ্করভাবে শ্রমজীবী মেহনতি গরিব খেটে খাওয়া মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন এটা এত বড় অবস্থায় গেছে, এমনকি মধ্যবিত্ত মানুষ, একটু সচ্ছল বলে যাদের পরিচিত ছিল, সেই মানুষের উপরও একটা ভয়ঙ্কর আঘাত হিসেবে আসছে। আমি শুধু প্রেক্ষাপট হিসেবে বলতে পারি, আমাদের দেশের পেট্রোল ডিজেলের দাম উপর্যুপরি 20 দিন 22 দিন ধরে সমানে 60 পয়সা 80 পয়সা করে বাড়ানো হয়েছে। এই সময়কালে কেন্দ্রের সরকার এই সময়কালে বিরাষ্ট্রীয়করণের কর্মসূচি হু করে গ্রহণ করা হয়েছে। কয়লা ক্ষেত্র থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, এখন শেষ পর্যন্ত ব্যাংক ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও পরপর এই আক্রমণ নেমে আসার ইঙ্গিত এবং আক্রমণ নেমে আসার ঘটনা এই সময়কালের মধ্যে। এই সময়কালের মধ্যে বিদ্যুতের খরচ দেওয়া, মাসে মাসে স্কুলের মায়না দেওয়া, পরিবহন খরচ দেওয়া, বাজার খরচ দেওয়া মানুষের যেখানে ভয়ঙ্কর কঠিন হয়ে গেছে, যেখানে আমরা দাবি তুলছিলাম, সাধারণ মানুষ আশা করছিলেন যে এই সময়ে কিছু ছাড়ের প্রশ্ন সরকার ভাববে, ভর্তুকির প্রশ্ন ভাববে, সারা বছর যারা ট্যাক্স কালেকশন করেন, যারা কোটি কোটি টাকা লাভ করেন, তারা একটু মানবিক হবে। বরঞ্চ তার উল্টো দিকে এই সময়কালে উল্টো দিকে স্রোত বইছে, এরকম পর ঘটনার দ্বারা শ্রমজীবী মানুষ আক্রান্ত। তার মধ্যে আজকের যে বিষয় ফোকাস পয়েন্ট আজকে, তা হচ্ছে বিদ্যুৎ বিল নিয়ে একটা লুটমার চালানোর চেষ্টা হয়েছে। বিদ্যুতের বিলের প্রশ্নে প্রথম মে মাসের যে বিলগুলো আসছিল জুন মাসে, সেই সময়ে কিছুটা পরিমাণে পরিলক্ষিত হয় 1200-1300 টাকা যাদের বিল আসতো, তাদের কারো 6000 থেকে 7000-8000 টাকা বিল আসছে। কিন্তু সাধারণভাবে মে মাসে ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি তারা বলেছিল আমরা মার্চের শেষে, এপ্রিলে এবং মেতে আমরা মিটার রিডিং করতে পারি। তার ফলে আমরা গড় ইউনিট এই যে ধরে আমরা বিল তৈরি করেছি। একটা ফর্মুলা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন আইন অনুযায়ী যে কমিশন আছে তা অনুযায়ী ছিল অপশন, তা হচ্ছে তুমি কোনো কারণে বিল মাপতে না পারলে যবেকার বিল নিচ্ছ যে বছর যে মাসে, তার আগের বছর সেই মাসের বিল থেকে একটা ধারণাগতভাবে তুমি বিল করতে পারো। দ্বিতীয় একটা অপশন ছিল আইনটা তৈরি করবার সময়,
তা হচ্ছে কোনো এক মাসের বিল রিডিং না দিতে পারলে তার আগের 6 মাসের বিলের অ্যাভারেজ করে তুমি একটা গড় ইউনিট তার ভিত্তিতে তুমি বিল দিতে পারো। ওয়ার্কিং ক্যাপিটালের ক্রাইসিস হয়, সেই কারণে এই সমস্ত প্রভিশন যা রাখা আছে তার মধ্যে আমরা কেউ বুঝতে পারলাম না, সাধারণ মানুষ বুঝতে পারলো না। তারা মার্চ মাসে যা বিল এলো দিল, মার্চ মাসে ওরা বলছে আমরা শেষ কটা দিন যে রিডিং হয় তা কমপ্লিট করতে পারিনি, বা কমপ্লিট করতে পারলেও অফিস টফিস অনেক জায়গায় বন্ধ হয়ে গেল, তারপরে অ্যাকুমুলেট করতে পারিনি। এপ্রিল মাসে করার কোনো প্রশ্ন ছিল না, মে মাসেও তারা করতে পারেনি, কিন্তু বিল পাঠিয়েছেন এপ্রিল মে মাসে। সেই বিল যা এসছে সাধারণভাবে মানুষের, তাতে অনেক উচ্চগ্রামের বিরোধিতা আসেনি। কারো ক্ষেত্রে প্রায় একই রকম বিল, কারো ক্ষেত্রে একটু কম, কারো ক্ষেত্রে একটু বেশি তুল্যমূল্য। মে মাসে কিছু জায়গায় যে বিল তৈরি হলো, জুন মাসে সার্ভ করা হলো, জুন মাসের শেষের দিকে 18 তারিখের পর থেকে 30 তারিখের মধ্যে পেমেন্ট। সেখানেই আমাদের হাতে 6টা 8টা বিল আসছিল, যে বিলে যাদের 1300-1400 টাকা হয় তাদের 6000 থেকে 8000 টাকা বিল এসেছে। অদ্ভুত ব্যাপার, কিন্তু সামগ্রিক বলতে পারবো না। অন্য জায়গায় খোঁজ নেওয়ার চেষ্টা করে সব জায়গা থেকে একই রকম রিপোর্ট এলো না, অর্থাৎ সেখানে গড় বিলের প্রশ্ন থাকলো। তারপরের মাসে এটা এলো একেবারে বাদ ভাঙা বন্যার মতো। সারা কলকাতা জুড়ে আমাদের অভিজ্ঞতা, এটা তো যা আছে আছে, যাদের 6-7 হাজার টাকা বিল আসতো তাদের ওই মাসে বিল এসছে 18,000 টাকা। আপনারা ডক্টর প্রদ্যুৎ সুরকে অনেকে চেনেন, গাইনোকোলজি ডাক্তার, রুই হসপিটালের কাছে থাকেন, বিল পাঠিয়েছেন আমার কাছে। সাধারণভাবে ডাক্তারের বাড়ি 3টে ঘর আছে, 6-7 হাজার টাকা বিল আসে। শীতকালে একটু কমে, গরমকালে একটু বাড়ে, সব মিলিয়ে এই জায়গা। সেখানে 18,000 টাকার বিল কি করে এলো, এই নিয়ে প্রশ্ন দেখা দিল। আমাদের 71টা বিল হলো, খুবই কম সংখ্যা, কিন্তু তা এলো যাদের 12-13 হাজার টাকা বিল আসে তাদের খুব কম সংখ্যার এরকম বিল এসছে। কিছু চায়ের দোকানের বিল এসছে, তাহলে 1,44,000 টাকা, 2,12,000 টাকা। সেগুলো নিয়ে তারা ইলেকট্রিক অফিসে দৌড়াদৌড়ি করেছেন। সেটার প্রশ্নে ইলেকট্রিক সাপ্লাই অফিস বলেছে যে হ্যাঁ, এখানে আপনাদের এখানে কিছু ভুল হয়েছে, আমাদের মেকানিক্যাল, এটা অ্যাবেটমেন্ট করে আমরা ঠিক করে নতুন বিল দিচ্ছি। এটা মে মাসের পর থেকেই হচ্ছে, জুন মাসে। আর বাকি যা অংশ তাতে সামগ্রিকভাবে এটা হয়েছে, তা হচ্ছে 4 গুণ বিলের টাকা, 5 গুণ বিলের টাকা জুন মাসে সার্ভ করা মে মাসের যে ইউনিট, সেই ইউনিটে দেখানো হয়েছে। ওরা বলেছে জুন মাস থেকে আমরা রিডিং দিতে পারছি। জুলাই মাসেও কারো কারো বিল আসতে শুরু করেছে, সেই বিলের চেহারাও এক। এরকম একটা অবস্থার মধ্যে গত 15-20 দিন ধরে চলছে। ইলেকট্রিক সাপ্লাইয়ের প্রশাসন এই বিষয়টা নিয়ে নিশ্চিতভাবে রিড্রেস করবেন আমাদের ধারণা ছিল। তার বদলে বড় বড় পত্রিকায় তারা অ্যাডভার্টাইজমেন্ট করে দিলেন 3টে মূল পয়েন্ট। তা হচ্ছে আমরা কারোর থেকে আমাদের যা প্রাপ্য নয় এরকম কোনো টাকা আমরা নিচ্ছি না। 2 নম্বর বললেন যে আমাদের এখানে স্ল্যাবের কোনো পরিবর্তন করা হয়নি। 3 নম্বর বললেন এরকম একটা পরিস্থিতির মধ্যে যে কোনো সময় রিট্রেসাল প্রসেস, সেটাতে আমরা কমিটেড থাকবো। কিন্তু এর কোনোটাই হচ্ছে না। বালিগঞ্জে বিল নিয়ে যাওয়া হলো, যাদের 6,000-8,000 টাকা বিল এসছেন, এদিকে ওদিকে কম্পিউটার খুলে অপারেটর বলছে যে না, আপনার এমনি ইউনিটি রিডিং এসব ঠিক আছে, এটা তো ঠিকই আছে বিলটা। অর্থাৎ আমার ছিল 134, পরে গিয়ে হয়েছে জুন মাসের পরে রিডিং 634। তার মধ্যে ওরা বলেছেন যুক্তি, এখন পর্যন্ত যা বুঝেছি, সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি যেহেতু অধিকাংশ শীতের কালের মাস পড়ে যায়, তার ফলে গড় করতে গিয়ে বিলে ইউনিট যা আমরা অ্যাভারেজ হিসেবে দেখিয়েছি, বার ডায়াগ্রাম দিয়েছি, সেইটা হচ্ছে কম ধরা হয়েছে, শীতকাল অনুযায়ী ধরা হয়েছে। তার ফলে কিউমুলেটিভ এফেক্টে মার্চের, এপ্রিলের, মের এইসব ইউনিট একসাথে যুক্ত করে জুনের বিলে দিলে, এমনিতেই আপনারা জানেন তারিফে স্ল্যাব আছে 25 ইউনিট, তারপরে 35 ইউনিট, মানে পৌঁছলো মোট 60 ইউনিট, তারপরে 40 ইউনিট, পৌঁছলো মোট 100 ইউনিট। এইভাবে আমাদের সিএসসি স্ল্যাব হতে 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 300 ইউনিট হয়ে যাওয়ার পর 8 টাকা 92 পয়সা। আর সবচেয়ে কম স্ল্যাব 4 টাকা 93 পয়সা। যাদেরই 100 ইউনিট পেরিয়ে যাচ্ছে 6 টাকা 80-82 পয়সা ইউনিট প্রতি।
150 ইউনিটের কাছাকাছি গেলে 7 টাকার ওপর। আমরা অনেক আগে দাবি করেছিলাম সিএসসি অন্তত, অনেক আগের কথা, সবচেয়ে গরিবতম যে অংশ, যারা লাইট চালায়, দুটো ফ্যান চালায়, একটা হয়তো কোনো কারণে বস্তিতে থাকে, একটা টেলিভিশন ও পুরোনো দিকে চালায়, 100 ইউনিটের নিচে এই অংশের মানুষকে সম্পূর্ণ ছাড় দাও পারস্পরিক ভর্তুকির প্রশ্ন। পারস্পরিক ভর্তুকি আগে তার ধারণাটা অনেক বেশি ছিল। এই বাণিজ্যিকীকরণের পথ নিয়ে বিদ্যুৎ আইন, যা 98 সালে প্রথম বাজপেয়ীর আমলে এসেছিল, তারপর 2003 সালে আইন করে দেওয়া হলো, এখন আবার 2020 সালে আরো অ্যাগ্রেসিভ আইনের প্রপোজাল ইতিমধ্যেই সামনে চলে এসছে। র্যাম্প্যান্ট বেসরকারীকরণ, এবং তা শুধু গ্রাহকদের মেরে ফেলছে না, ওই সমস্ত সংস্থায় বর্তমানে কর্মরত স্থায়ী, অস্থায়ী, অসংগঠিত, ক্যাজুয়াল এই সমস্ত কর্মীদের চাকুরির নিশ্চয়তা এবং পে, তার উপর একটা ভয়ঙ্কর প্রভাব, তার বিপদ সামনে এনে দিয়েছে। বিদ্যুৎ বিলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী লড়াই করে ছিনিয়ে আনা লড়াই আছে আমাদের। এই 100 ইউনিট পর্যন্ত গরিবতম মানুষকে সবচেয়ে কমে বিদ্যুৎ দাও। দিল্লি সরকার 200 ইউনিট পর্যন্ত সবচেয়ে কম বিদ্যুৎ যদি দিতে পারে। সিএসসির সাথে সরকারের বোঝাপড়া কম না, গোয়েঙ্কা সাহেবের সাথে হাজার জায়গায় কতশো একর জমি, কত একর জমি লাগবে তাই নিয়ে নেগোসিয়েট করেন, অথচ এই কাজগুলোতে কোন রকম রিড্রেসাল আমরা এখনো পাইনি। আমরা আরেকটা যেটা পাইনি তা হচ্ছে একটা ধারাবাহিক মুভমেন্ট আমরা চালিয়েছি বামপন্থীরা। 10-11 সালের পর থেকে উচ্চ হারে এই বিদ্যুতের রেট চেঞ্জ হয়েছে। 17 সাল আমরা তার কাগজ দেখবেন আপনাদের কাছে দিয়েছি, তার গড় যে ইউনিটের মূল্য ছিল 10 সালের আগেও কখনো বিদ্যুতের দাম বাড়েনি তা না, এবং ওই সময়কার পরপর 2 সাল থেকে পরপর বিদ্যুতের গড় দাম আমরা দিয়েছি। এটা আমাদের ক্যাম্পেইন পয়েন্ট, মানুষের কাছে, মানুষের অভিজ্ঞতার সাথে মিলিয়ে বিদ্যুতের দাম বেড়েছে। প্রথম ফিচার হচ্ছে 10 সালের আগে এখন যে হারে বেড়েছে এই 7-8 বছর 17 অব্দি, তার থেকে অনেক কম হারে বেড়েছে ইন টার্মস অফ পয়সে। আর তার মধ্যেও সরকার, তৎকালীন সরকার 120 কোটি টাকা পর্যন্ত সরকারের ভর্তুকি, সেই ভর্তুকি 10 সালে তারা ইনস্টিটিউট করেছিল যাতে এই অংশের মানুষ, লাস্ট যখন দাম বাড়লো, যাতে এই অংশের মানুষের বর্ধিত টাকাটা না দিতে হয় তার জন্য। আমরা কত আয় হয়েছে সিএসসি কোম্পানি গত 18-19 এবং 17-18 তার হিসেব আমরা দিয়েছি। এরকম বলা যাবে না যে এই কোম্পানিটা আগের যা লাভ করতো তার থেকে একটু এখন পিছিয়ে পড়েছে। আমরা সবাই যা পিছিয়ে পড়েছি তার তুলনায় ব্যবসায়িক কোম্পানিগুলির নিট লাভ বলুন, এই কোম্পানিগুলির মোট যে ট্রানজাকশন এবং মোট যে সম্পদ 11,000 কোটি টাকা ছিল এদের মোট সম্পদ। ওরা, আমরা সোর্সও উল্লেখ করে দিয়েছি, দেখবেন সরকারি সোর্স। আজকে তার সম্পদ লাস্ট যেটা ডিক্লেয়ার করেছে তা হচ্ছে 26,000 কোটি টাকার উপর। অর্থাৎ সম্পদ অ্যাকুমুলেট করেছেন গোয়েন্দা সাহেবরা। অর্থাৎ আয় 400, 500, 600 কোটি টাকা আয় হচ্ছে এবং ক্রমবর্ধমান হারে আয় হয়েছে। অথচ মানুষকে ন্যূনতম সুবিধা দেওয়ার ক্ষেত্রে তারা কোন রকম ব্যবস্থা করেনি। এমনকি মার্চ মাসের পর লকডাউন শুরু হয়ে যাওয়ার পর, যেটা আমাদের বাড়িতে যারা পরিচারিকা ছিলেন, আমাদের বাড়িতে যারা কেয়ারটেকার থাকেন হাউজিং কমপ্লেক্সে, আমাদের ছোট কোম্পানির 4টে কর্মচারীর চাকরি বাঁচানোর জন্য কি করা দরকার, ছোট মালিকেরা যেটা ভাবছে, এই বড় বড় লাভ গোয়ালরা তার ধারে কাছে আসছে না, বরঞ্চ 6,000-7,000 এর যার বিল তাকে 18, 20, 23, 24,000 সাধারণভাবে এই রকমের একটা বিল পাঠাচ্ছে বিনা। এই প্রশ্ন নিয়ে সামনে এনে ফয়সালা করার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমরা দেখলাম গত 3 দিন আগে থেকে ভাওতা হচ্ছে। সরকারের এক মন্ত্রী, তার বাড়িতেও যা বিল আসে তার তুলনায় কয়েক গুণ 12,000-13,000 টাকার বিল আসলো। এটা কি দেখানো হলো হঠাৎ মানুষকে? তারপরে সরকারের কিছু তৎপরতা, তারপরে অভিষেক ব্যানার্জির একটা টুইট যে আজকে কথা বলে অমুক 2 মাসের বিল তা হচ্ছে মকুব করা হচ্ছে, ক্যাপ্টেন অ্যাভেন্স করা হচ্ছে। একবার বলছি ক্যাপ্টেন অ্যাভেন্সের কোনো মানে নেই। প্রথম কথা, জুন মাসের বিল ক্যাপ্টেন অ্যাভেন্স
জুন মাসের বিল আলাদা করে কত সেটা আপনি বুঝতে পারবেন না, কারণ জুন মাসের বিল হবে মে মাসের শেষের রিডিং থেকে জুন মাসের শেষের রিডিং পর্যন্ত। মে মাসের কোনো রিডিং নিতে পারেননি, অর্থাৎ আপনি ডেফিনিশনের দিক থেকে জুন মাসের ইউনিট খরচ এত, তার ভিত্তিতে বিল এত, সিএসসির কর্তা ব্যক্তিরাও দেবাশিস বাবুরাও আইডেন্টিফাই করতে পারছেন না। এপ্রিল মের প্রশ্ন নেই, এমনকি মার্চেরও প্রশ্ন নেই, কারণ মার্চের ইনিশিয়ালটা আছে ফেব্রুয়ারি, মার্চের শেষে রিডিং নেননি। তারপরে এইসব কথা বলার মানে কি, যে 2 মাসের বিল মকুব করা হচ্ছে। আমরা বুঝলাম খেলা হচ্ছে, বিদ্যুৎ মন্ত্রীর সাথেও মিটিং করেছেন গতকাল, তারপরেও আনন্দবাজার পড়ুন, অন্য পত্রিকা পড়ুন, যে পত্রিকা পড়ুন, তাতে কংক্রিট কোনো হিসেব বুঝতে পারছে না। ফেসবুকে লেখা হচ্ছে, কিছু বুঝতে পারলি যা বলা হচ্ছে, আবার সেই গুলিয়ে দেওয়ার চেষ্টা। সরকারের একটা মুখ মমতা ব্যানার্জি, অভিষেক বাবু, তিনি হচ্ছেন গোয়েঙ্কার, যত লুটমারের টাকা নিয়ে তারা তার যে ভাগ, সেই ভাগ নিয়ে একরকম ফয়সালা করছেন, আর তারই মন্ত্রিসভার মন্ত্রী, ট্রেড ইউনিয়ন লিডার মন্ত্রীকে দিয়ে আরেক রকম ভার্সন ফ্লোট করে জনমোহিনী কনফিউশন তৈরি করার চেষ্টা করছেন। এই মিথ ভেঙে দেওয়ার জন্য আমরা যাব সিএসসি অথরিটির কাছে। আমাদের বিপদ হয়ে গেছে। সিএসসি অথরিটি ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনে যে 3টে লোককে বসিয়েছে, তার মধ্যে 2টো লোক অর্ধেক সময় আসে না, কোনোদিন দেখবেন না অফিসে। আর যখন আসে তখন সিএসসির হয়ে কোন ফতোয়া ঘুরিয়ে দেওয়া যায়, ইংরেজি লিখতে পারেন ভালো, মাথায় এই রকমের সব প্যাঁচ ভরে এই গত 8টা বছর ধরে মানুষকে নাকানি চোবানি খাওয়ানোর চেষ্টা নিয়ে গেছে। 17 সাল থেকে উন্মুক্ত আন্দোলন, ভিক্টোরিয়া হাউস ইত্যাদিতে হওয়ার ফলে এটা ঠিক, কেবলমাত্র বামেদের আন্দোলনের জন্য 17-র পর থেকে ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন অনুমোদন দিতে পারেননি নতুন কোন বিদ্যুতের ইউনিটের হার বৃদ্ধির প্রপোজাল। সিএসসি থেকে কর্তা ব্যক্তিরা বহুবার গেছে, কিন্তু আমরা সল্ট লেকে ওদের অফিস অব্দি দৌড়েছিলাম। ওরা বুঝেছেন এবার আন্দোলনের ঢেউটা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের উপর পড়বে, যারা ভালো ভালো মুখে এদের সমস্ত পাইয়ে দেওয়ার কাজ করছে। আমরা এখানে বলেছি, দেখবেন মহারাষ্ট্রের 1-2 কোম্পানি ছাড়া বাকি জায়গায় বিদ্যুতের হার জানা হচ্ছে। কলকাতায় একমাত্র প্লেয়ার গোয়েঙ্কা, এ আমলে শুধু না, এর আগের আমল থেকেই আছে। কিন্তু আজকে যখন এইরকম লুটমার চলছে, সরকারি নিয়ন্ত্রণ সবচেয়ে তুলে নেওয়া হচ্ছে, এখন যখন গ্লোবালাইজেশন আর উদারীকরণের পথ ধরে থিওরি অফ মিনিমাম গভর্নমেন্ট, সরকার কিচ্ছু ঠিক করবে না, কোনো দিকে চোখ দেবে না। আপনার বাস চলবে, না চললেও কিছু বলবে না। বাসে কত টাকা ভাড়া নিচ্ছে, কোন বাসের কন্ডাক্টর ড্রাইভার, তাতেও পরিবহন দপ্তর কিছু বলতে পারবে না। ইলেকট্রিক সাপ্লাই কত টাকা এনসিবিএ ঢোকাবে, তাতেও এনারা কিছু বলবেন না। এই ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন কয়লার দাম বাড়লে, পেট্রোল ডিজেলের দাম বাড়লে, অথবা পরিবহনের দাম বাড়লে ইউনিটের দাম কত বাড়বে সেটা নির্ধারণ করার দরকার ছিল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনে। এই দায় তারা 3 বছর আগে থেকে ছেড়ে দিয়েছে। তারা দিয়ে দিয়েছে কোম্পানি অ্যাবস্ট্রাক্টলি তার দায় বাড়াবে, তার দাম বাড়াবে। তারপরে কি দাম কেন বাড়ালো, কত খরচ তার কয়লায়, কত খরচ ডিজেলে, কত খরচ পরিবহনে, এই সব বলে স্টেটমেন্ট পাঠাবে সল্ট লেকে। তারপরে পোস্ট ফ্যাক্টর তারা বিচার করে দেখবেন এই ওই মাল্টিপল ভ্যারিয়েবল কস্ট অ্যাডজাস্টমেন্ট বলে যা ঢোকানো হয়েছে, ক্রমশ তার পয়সা বাড়ছে। ইউনিটের দাম, ইউনিট প্রতি এমভিসিএ, এখান থেকে চুরি করার চেষ্টা হচ্ছে। গভর্নমেন্ট 1 পয়সা শেষ ছাড়ছে না। গভর্নমেন্টের কাছে আমাদের দাবি, এরকম একটা কঠিন সময় সরকার এত জনমোহিনী কথা বলছো, তুমি নাকি টেস্টিং করে দিচ্ছ, তুমি সব রেশন দিচ্ছ, তুমি এটা করছো সেটা করছো, বড় বড় কথা বলছো। বিদ্যুতের বিলের ক্ষেত্রে আর দামের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আসলে সবটাই একটা গোল্লা, কিচ্ছু করছে না। এই পরিস্থিতি নিয়ে আমরা এই কারণে, ওদের এখন কর্পোরেট অফিস হয়েছে মবিনপুর মোড়ের কাছে পেট্রোল পাম্পে 2 পাশ জুড়ে বড় বিল্ডিং, 2/3 জাজেস কোর্ট রোড, ডিভাইন ব্লিস বিল্ডিং। সেখানে গত 25-30 দিন আগে থেকে সিএসসি তে অল্প কিছু করোনা ধরা পড়ছিল। ওখানে ওই ডিস্ট্রিবিউশনের অফিস আছে ওপরে, সেখানে কর্মীরাও কাজ করেন। আমফানের পর থেকে এই কোম্পানি, আমফানের পর যখন কর্মচারীরা কাজ করতে চাইছে সিএসসি, আমরা জানি আমাদের ট্রেড ইউনিয়ন আছে ওখানে, সেখানে আনঅর্গানাইজড সেক্টর, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, তারা ভীত যে কাজ কয়েকদিন না থাকলে, করোনা যা হবে হবে, কাজ না থাকলে কাজ চলে যাবে। তারা লিখিতভাবে জানিয়েছে আমরা কাজ করতে চাই,
গাছ কাটার ব্যবস্থা কর্পোরেশন করে দিক, আমরা বিদ্যুৎ রেস্টোর করব, মাত্র 1/3 সাধারণ কর্মচারীকে কাজে লাগিয়ে। আর ইঞ্জিনিয়ার বাবুরা আসছেনই না, সুপারভাইজার আসছেন না, দেখভাল করবেন না, শুধু ওই কি ওয়ার্ক ফ্রম হোম ল্যাপটপ নিয়ে বসে। আমি সেই কারণে আমফান 20 তারিখ মেয়ের পর বামফ্রন্টের পক্ষ থেকে একটা চিঠি দিয়েছিলাম ওদের ম্যানেজিং ডিরেক্টরকে, এক পাতার চিঠি, সেটাও আমরা আপনাদের সেই সময় যা বলেছিলাম দিয়ে দিতে পারবো, যে এ কাজ যদি চলে, যত কর্মী অ্যাভেলেবল আছে তাকে ইমার্জেন্সি ভিত্তিতে কাজে না লাগালে, আপনারা দেখেছেন 12-14 দিন পর্যন্ত ইলেকট্রিক ফিরে আসেনি, কোনো ধাও বাঁচা নেই সিএসসি। এটা বলতে যাব আমরা, আর বলতে যাব এখন লকডাউন পিরিয়ডে গভর্নমেন্ট প্রথমে 3 মাস, সেন্ট্রাল গভর্নমেন্ট তারপরে 6 মাস, এখন রেশন বলুন, বাকি ছাড় বলুন, 1 বছর পর্যন্ত মুখে অন্তত ঘোষণা করেছে। আমাদের এখানে অন্তত এই লকডাউনের অবস্থা যা চলছে, করোনা আবহ, তাতে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত নিশ্চিন্তে এই অবস্থাটা কম বেশি চলবে, মাঝে অনেক বাড়বে। সেপ্টেম্বর মাস অবধি মানুষ কি করে বেঁচে থাকবে? মানুষ বেঁচে না থাকলে সংক্রমিত অনেক হলে ফুটপাতে মৃতদেহ করে থাকবে, সেসব সরকার যা সামলাতে হবে। আমরা সাথ দেবো, সব কথা বলেছি, কিন্তু সরকারকে এই রকমের কতগুলো প্রশ্নে অর্থনৈতিকভাবে বঞ্চিত, নিপীড়িত, শোষিতদের পাশে দাঁড়ানোর দায়িত্ব সরকার না নিলে, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের তীব্রতা নিয়ে আমরা রাস্তায় নামবো, এবং এই সরকার যাতে না থাকে তার ব্যবস্থা আমাদের করতে হবে। শুধু রাজ্যে না, আমাদের কেন্দ্রের সরকারও যা করছে, আমরা কতটা পারবো তার আন্দোলনের উপর নির্ভর হবে। কিন্তু আমরা সিএসসি ম্যানেজমেন্টের কাছে বলেছি, ওই দিন 1:30টার সময় আমরা যাব মমিনপুর মোড় থেকে। আমরা পুলিশকেও চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি, লুকিয়ে লুকিয়ে কিছু আমরা করতে চাই না। আমরা কোনো হটকারিতা, কোনো নৈরাজ্য সৃষ্টি করে পলিটিক্যাল লাভ তুলতে চাই না। মানুষের ভয়ঙ্কর জ্বলন্ত সমস্যা, সেই সমস্যা নিয়ে মানুষ আশা করে থাকে, যেমন সরকারের কাছে, তেমনি সমস্ত রাজনৈতিক দলের কাছে মানুষ আশা করে থাকে। তৃণমূলের নেতাদেরও মানুষ বলছে, আমাদের বামপন্থীদেরও মানুষ বলছে, কিছু তো করো, 18,000 টাকার বিল কি করে দেবো? এর ফয়সালা করার জন্য আমাদের কংক্রিট 3 দফা প্রস্তাব নিয়ে যাব। 1 নম্বর প্রস্তাব হচ্ছে 200 ইউনিটের নিচে বেশিরভাগ গরিব এবং নিম্নবিত্ত মানুষ, এই অংশকে এই সময়কালের 6 মাস হলে 6 মাস অন্তত মিনিমাম এখন বোঝা যাচ্ছে বিদ্যুতের পূর্ণাঙ্গ ছাড় দিতে হবে, তাতেও ওদের মুনাফার পাহাড়ে তেমন বড় টান পড়বে না। তার ব্যবস্থা গভর্নমেন্টের সাথে দুবেলা ওদের অথরিটি করতে পারেন, সেটা করতে হবে। গভর্নমেন্টের ভর্তুকি কিছু দিতে হলে দেবে, সিএসসি তার লভ্যাংশ থেকে কিছু অংশ গরিব মানুষের জন্য অন্তত দিক। 2, আমরা বলেছি 200 ইউনিট থেকে 400 ইউনিট পর্যন্ত যাদের বিল আসে, হ্যাঁ তাদের বিলটা বেশি, খরচ বেশি, তাই বিল বেশি, কিন্তু তাদেরও একটা ন্যূনতম 200 ইউনিট না, তাদের ন্যূনতম 100 ইউনিটের ছাড় অন্তত এই লকডাউন পিরিয়ডে অবশ্যই দেওয়া দরকার। কারণ এর মধ্যে মধ্যবিত্তের যে অংশটা আর উপরে যেতে পারেনি, নিচের দিকে নেমে আসছে ক্রমশ, এই অংশটা ইনক্লুডেড আছে। 3 নম্বর প্রশ্ন, এই 4-5 মাসের বিল নিয়ে যে কনফিউশন হয়েছে, আমরা এখনো বিল বয়কটের ডাক দিইনি। বিল বয়কট কিছু গরিব মানুষ করতে বাধ্য হচ্ছে, কারণ 6,000 টাকা দেওয়ার মতো টাকা তার ঘরে ধারে পাশে নেই। অটোমেটিক পেন্ডিং হচ্ছে, ওয়ার্কিং ক্যাপিটাল আটকে যাবে কোম্পানি, আর কোম্পানি যদি ঠিকভাবে রিড্রেসাল না করে, তাহলে আজ বাদে 12, 18, 20,000 টাকার বিল যাদের পাঠিয়েছেন, তারাও বিল দেব কি দেব না এই জায়গায় চলে যাবে। সেইখানে আমাদের কিন্তু ডাক দিতে হবে, এই হুঁশিয়ারি আমরা দিতে চাই, সম্পূর্ণরূপে বিল বয়কট করো। এপ্রিল-মে মাসের বিল অনেক মানুষ ভয়ে ভয়ে দিয়ে দিয়েছে, তেমন ডিফারেন্স ছিল না। আর কিছু মানুষ তার ক্ষমতা নেই বলে পেন্ডিং রেখেছে। আরেকটা কারণেও পেন্ডিং রেখেছে, লকডাউন পিরিয়ডে কথা বলা হয়েছে অন্তত আমার বাড়ির বিল, ওই কানেকশন, সেই কানেকশনটা ডিসকন্টিনিউ করা হবে না। লকডাউন পিরিয়ড চলছিল মেতে না জুনে নাকি এখনো লকডাউন, কেউ ওয়েল ডিফাইন্ড বলছে না। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে অনেকের মধ্যে আশঙ্কা আছে, যেই লকডাউন পিরিয়ড খুলে যাবে বলে ঘোষণা, সেই মুহূর্তে রাতারাতি সব মিটার কেটে দিলে সেই মিটার রিইনস্টিটিউট করার জন্য আবার বোঝা যাবে এই সিএসসি। কিন্তু এত সত্ত্বেও অনেক মানুষ বিল দিতে পারছেন না। তার সাথে রাজনৈতিক দলগুলোর আহ্বান যদি হয়, বয়কট করো, বয়কট করো, ফয়সালা আমরা বুঝে নেবো, কার বাড়ির ইলেকট্রিক বিল কিভাবে কাটতে আসবে
তার বিরুদ্ধে দরকার হলে মানুষের দরে দরে প্রতিবাদ দাঁড়িয়ে করবো। এখনো আমরা দিইনি, এদিনও আমরা দেব না, কিন্তু হুঁশিয়ারি দিয়ে আসবো যদি কংক্রিট রিট্রেসাল না হয়, গুলোনো কথা যা শোভনদেব বাবুকে বলা যায়, যা অভিষেক ব্যানার্জিদের বলা যায়, সেরকম কথা শুনে আমরা ফিরতে রাজি না। ইতিমধ্যে আমরা কালকে ঘোষণা করেছি এক্সাক্ট ডেট। ওই এসবি থেকে যেমন ফোন করে, পুলিশের থেকে ফোন করে, তেমনি ওদের কিছু টাউট টাইপের থাকে ম্যানেজমেন্টে, পার্সোনাল অফিসার বলে, তারা সব লেফট লিডারদের ফোন করে বেড়াচ্ছেন। আচ্ছা আপনারা ওখানে কেন করতে যাচ্ছেন? আচ্ছা একটু আলোচনা তো আমরা করতে পারি, আমরা তো সবার সাথেই আলোচনা করি। আমরা তো এর আগে আলোচনা করতে গিয়েছিলাম ভিক্টোরিয়া হাউসে, 18 জন ম্যানেজমেন্টের লোকের সামনে তৃণমূলের ওখানকার মাস্তানরা ঢুকে বলছেন আলোচনা চলাকালীন যে কারা এরা বের করে দিতে হবে, আমরা আলোচনা চলতে দেবো না। এসব ছিল ফয়াজ, আমরা ছিলাম, হামিদা ছিল, মানবতা ছিল। আমরা ডেটে দাঁড়িয়ে বলেছিলাম আমরা আমাদের বক্তব্য বলতে এসেছি জমায়েত করে বাইরে লেনিন মূর্তিতে, আমরা বক্তব্য বলে যাব, এখানে গায়ের জোরে কেউ আমাদের এখান থেকে বের করে দিতে পারবে না। তারপরে আপনাদের যা সিদ্ধান্ত করুন। 12 মিনিট বাদে সুর করে এই গুন্ডা রাজ, যারা কর্মচারীকে ঢুকতে দেয় না, ট্রেড ইউনিয়ন করতে দেয় না, তারা ওখান থেকে বেরিয়ে গেছিল। কিন্তু অথরিটি মহিলা ছিলেন একজন, তার সাথে ওই সময়কার এমডি ছিলেন, তারা কেউ মুখ ফুটে ট্রেড ইউনিয়নের মাস্তানদের, ট্রেড ইউনিয়ন নামধারী তৃণমূলের মাস্তানদের মুখের উপর একটা কথা বলবার সাহস রাখলেন না। এইরকম শিরদাঁড়া ভেঙে যদি থাকে, তাহলে তার বিরুদ্ধে জনগণের সামনে নতজানু হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এইটা বলার জন্য আমরা যাব। এখন আমরা শুনছি এসবি আমাদের যা বলছে, আপনারা তো ডেপুটেশন দেবেন তো, ডেপুটেশন দেবেন তো। আমরা বলেছি আজকে যখন ফোন করছিল একটার মাধ্যমে, আমরা বলেছি আলোচনা হবে, কিন্তু 24 তারিখ আমাদের ঘোষিত প্রোগ্রাম, 24-এর আগে আর কোনো আলোচনা হবে না। 24 তারিখ আর্লিয়েস্ট অপরচুনিটিতে যদি ভালো মনে হয় আলোচনা করতে চান, তাহলে 24 তারিখ 2:30টার মধ্যে আমাদের টাইম দিন। 2:30টায় আমরা ওখানে জমায়েত করব, সংগঠিত আন্দোলন করব, এবং আমাদের এই পলিটিক্যাল পার্টির 7-8 জন, সেই 7-8 জনের একজন একজন করে লিডারকে রেখেও আমরা এই ডেপুটেশন দিয়ে এটা কমিউনিকেট করতে চাই। আর যদি ওই কর্পোরেশন অথরিটির মতো ডেপুটেশন নেব না, টিচারদের পাঠিয়ে দেবো বাড়ি বাড়ি করোনা আবহে সেখানে রেশনের কার্ড করার জন্য, তাহলে যে ধরনের আন্দোলন ওখানে গড়ে তুলতে হয় সে আন্দোলন গড়ে তোলার পথেই আমাদের হাঁটতে হবে। আজকে দক্ষিণ 24 পরগনা হাওড়া থেকে ফোন করছে যে আপনাদের এই আন্দোলন আমরা সাথে নিয়ে করতে চাই। 567 বর্গ কিলোমিটার ব্যাপী কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এই জুড়ে এই সিএসসির কার্যকলাপ, এবং এই সব জায়গায় আজকে লাঠিচার্জ করেছে হাওড়াতে এই বিদ্যুতের প্রশ্নে জনগণের উপর যারা আন্দোলন করতে গেছে। আমরা এই তাম্বৎকাল যে আন্দোলন করেছি, 15, 20, 25, 30, 110 মানুষের যা ক্ষোভ হয়েছে, তাতে আগামীকাল 24 তারিখে পরশুর এই আন্দোলন আমরা 110-এর মধ্যে আবদ্ধ রাখতে পারবো না, পুলিশকে বলে দিয়েছি। মানুষ কিছু বেশি সংখ্যায় আসবেন। স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রাখার জন্য আমরা কিছু প্রচেষ্টা নিশ্চয়ই গ্রহণ করব, কিন্তু এই প্রশ্নে দায়িত্ব আছে সিইসি অথরিটির, দায়িত্ব আছে সরকারের, দায়িত্ব আছে পুলিশের। স্যানিটাইজ না করা লকআপে ঢুকিয়ে দিতে চান, ঢুকিয়ে দেবেন, কিন্তু মানুষের এই দাবি নিয়ে আমরা আগামী পরশুর এই আন্দোলনকে একটা তীব্র জায়গায় নিতে চাই। এটা হচ্ছে আমাদের মূল কথা। বাকি তথ্য আমরা যে দিয়েছি সবটা ভেরিফাইড ফ্যাক্ট। কোনো বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তারও সদুত্তর দেওয়ার জন্য আমাদের এখানে অনেক নেতৃত্ব আছেন, তারাও বলবেন। এইটা আমি আপনাদের কাছে বলছি, এবং এটাই আমাদের আজকের সাংবাদিক সম্মেলনের মূল কথা। আপনি কি ওরা যা বলেছে ওটা বুঝতে পেরেছেন? আপনাকে ইন্ডিভিজুয়ালি আমি জিজ্ঞেস করছি, ওরা যা বলেছে, আমাকে বিল অ্যাকুমুলেট করলো 3 মাসের 100 ইউনিট, তারপরে ইউনিটটা হয়ে গেল 150 ইউনিটের জায়গায় 600 ইউনিট, 500 ইউনিট, যাই হোক 400 ইউনিট। এবার যে স্ল্যাবে চলে গেল, ওই স্ল্যাবের জন্য আমাকে 8.92 টাকা করে পয়সা করে যা ঠিক করলেন, সেই টাকাটাই ওরা নেবেন ভাবুন। আর সেই টাকাটা এখন বলছে 2বারে বা 3বারে। তার মানে আপনি তো আমাকে, আমাদের যে গ্রিভেন্সটা, যে আপনি চালাক চতুরতা করে আপনার যে বিল আমার ব্যবহারের ইউনিটের উপর হয় না, যে স্ল্যাব, সেই স্ল্যাব চাপিয়ে দিয়ে বলছেন আমি ওটা 3বারে দেবো। এইটুকু অঙ্ক বোঝবার ক্ষমতা কম বেশি পশ্চিমবাংলার মানুষের আছে। ওই অঙ্কটা যদি ওরা বুঝিয়ে দিতে পারেন কালকে,
আমরা বুঝবো। তো এই অঙ্ক আমরা বুঝতে পারিনি। সোশ্যাল মিডিয়ায় লোকে লিখছে যে কিছু বুঝতে পারলি কি বললো দেবাশিস ব্যানার্জি, অথবা কি বললেন শোভনদেব বাবু, আর কি টুইট করেছেন অভিষেক ব্যানার্জি, এই প্রশ্ন উঠছে। ভুল করলো আছে